পড়বো। একটা হলো ডিজাইন অফ ফ্লেক্সিবল পেগমেন্ট। এটা আপনারা থিওরিটিক্যাল পড়েছেন না? জি স্যার। পড়েছেন। এবং আপনারা পড়েছেন অ্যাস্ট্রো মেথডে। বাংলাদেশে রোডস অ্যান্ড হাইওয়েজ, এলজিডি, এরা সবাই ফ্লেক্সিবল পেগমেন্ট ডিজাইন করে অ্যাস্ট্রো মেথডে। হ্যাঁ, আপনারা অ্যাস্ট্রো মেথডে কি করেছিলেন একটু ব্রিফলি বলি। উম, দেখা যায় কি? স্যার দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখা যায় না? না স্যার, দেখা যাচ্ছে না। ঠিক আছে, দেখা না গেলে আবার দেখানোর ব্যবস্থা করি। এবার এবার স্যার জি স্যার, আসছে স্যার এইবার। এবার আসছে। জি স্যার, আসছে স্যার। ওকে। আপনারা কি করেছিলেন? এইরকম একটা কার্ভ ব্যবহার করে এসএন ভ্যালু বের করেছিলেন যখন আপনারা থিওরিটিক্যাল পড়েছিলেন, মনে আছে কিনা? জি স্যার, মনে আছে স্যার। 4-1 করছিলাম স্যার। হ্যাঁ, 4-1-এ। তো এখানে একটা ভ্যালু হলো রিলেবিলিটি আর, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস জিরো। এখানে ছিল ইএসএল, ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সিয়াল লোড। ঠিক আছে। তারপরে এখানে ছিল মডুলাস অফ রিজিডিটি। তারপরে সেখান থেকে ভিত্তি করে আপনারা ডেল্টা এস এর উপরে ভিত্তি করে এস এন ভ্যালুটা বের করেছিলেন। সেটা একটা কার্ভ আছে, একটা ইকুয়েশন আছে। এই যে এরকম একটা ইকুয়েশন ব্যবহার করেছিলেন, মনে আছে কিনা? এই যে এস এন ভ্যালু সমান A1 D1, A2 D2 M2, A3 এ টু D2 3 বিটি। M3। এখানে D1 হলো একদম সারফেসের থিকনেস, D2 হলো বেজের থিকনেস, D3 হলো সাববেজের থিকনেস, M2 হলো ময়চার কন্টেইন অফ বেজ, আর ড্রেনেজ সিস্টেম অফ বেজ হলো M2, আর ড্রেনেজ সিস্টেম অফ সাববেজ হলো M3। আর A1 A2 A3 হলো কনস্ট্যান্ট। এগুলি হলো করসপন্ডিং ইয়ার কনস্ট্যান্ট। না? আপনারা পড়েছিলেন না? জি স্যার, পড়েছিলাম স্যার। ওকে। তো এখানে এই অ্যাসেন ভ্যালু বের করার জন্য আমাদের কি লেগেছিল? দেখেন এই কার্ভে এখানে লেগেছিল কি, এই ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সিয়াল লোড, এই জিনিসটা লেগেছিল। রাইট? ইয়েস স্যার, রাইট স্যার। হ্যাঁ। তো পরীক্ষার হলে তো আমাদেরকে এই জিনিসটা দিয়ে দিয়েছিল, সেখানের উপরে ভিত্তি করে আমরা ডিজাইন করেছিলাম। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আপনাকে এটা দিয়ে দিবে না, আপনাকে ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করবেন সেই জিনিসটা বলার জন্যই আমি একদম, যেহেতু এটা প্র্যাকটিক্যাল ক্লাস, প্র্যাকটিক্যাল কিভাবে বের করে ই ইএসএল, মানে ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সিয়াল লোড, এটা কিভাবে ক্যালকুলেশন করে সেই জিনিসটা একটু দেখিয়ে দিচ্ছি। রাইট? জি স্যার, রাইট স্যার। আর এখানে আরেকটা জিনিস, এই ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সিয়াল লোড, এটা থিওরিটিক্যালি 18 কিপসের, 18 কিপ যদি লোড হয়, তাকে ওয়ান ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সিয়াল লোড ধরে। 18 কিপটাকে ইউনিট হিসাবে ধরা হয়। এটা একটু জেনে রাখা দরকার। এটা অ্যাস্ট্রো আমাদেরকে এই কনসেপ্টটা দিয়েছেন, 18 কিপকে সিঙ্গেল ইয়াতে ধরা হয়। এইবার আসেন আসল, আমরা আমাদের ল্যাবে যাই। আমরা কি করব? দেখা যায় স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আমরা গতকালকে যখন পড়েছিলাম যে আমরা ভ্যাকেল কাউন্ট করেছিলাম,
আমার রাস্তার উপর দিয়ে, ধরেন যেই রাস্তাটা ডিজাইন করব সেখানে উপর দিয়ে মোটর সাইকেল যেতে পারে, স্কুটার যেতে পারে, সিএনজি যেতে পারে, কার যেতে পারে, জিপ যেতে পারে, মাইক্রোবাস যেতে পারে, মিনি বাস যেতে পারে, বাস যেতে পারে, ট্রাক যেতে পারে, ট্রেইলার যেতে পারে, অনেক কিছু যেতে পারে না? জি স্যার, যেতে পারে স্যার। হ্যাঁ। তো আমি অ্যাকচুয়ালি অ্যাসিউম করতে, মানে আমি ক্যালকুলেট করব যে ওই রাস্তার মধ্য দিয়ে 30 মিনিট আমি সার্ভে করব। 30 মিনিটে কয়টা মোটর সাইকেল গেল, কয়টা স্কুটার গেল, কয়টা সিএনজি গেল, কয়টা কার গেল, এগুলি ক্যালকুলেট করব। ঠিক আছে? এই 30 মিনিট সবাই ঘুমায় থাকবে যে তখন নেব না, পিক আওয়ারের সময় নেব। ক্লিয়ার? কোন সময় নেব? স্যার পিক আওয়ারে নিব স্যার। পিক আওয়ার। 30 মিনিটকে ডাবল করে দেব। ডাবল করে দিলে 1 আওয়ারে কয়টা ভেহিকেল যায় এটা ক্যালকুলেট করতে পারবেন। পারবেন? জি স্যার। এইবার আসে, আমরা মোটামুটি আহ, আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম যে আপনি পিক আওয়ারে নেবেন। এখন পিক আওয়ার তো ও, বিকাল বেলা হইতে পারে, সকাল বেলা হইতে পারে। সকালে মানে 11টা 12টার দিকে সবাই যখন বাজারে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, তখন তো একটা পিক আওয়ার হইতে পারে। আর বিকালে যখন অফিস বফিস ছুটি হবে তখন একটা হইতে পারে। ঠিক না? জি স্যার, হইতে পারে স্যার। সেই জন্য একটা, এই আওয়ারলি যে ক্যালকুলেশন করলেন, আপনি সকালের পিক আওয়ার নিলেন, কিন্তু বা পিক আওয়ারটা একটু ফ্ল্যাকচুয়েট করতে পারে। তো এই জন্য একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর এফ, এটা অ্যাস্ট্রো দিয়ে দিয়েছে, 100/7.71। এইটা দিয়ে আপনার ক্যালকুলেশনকে গুণ করতে হবে, তাইলে আপনি সেফ সাইডে থাকবেন। তাইলে আমরা কি করছি, 240কে 100/7.71 দিয়ে গুণ করে নিচ্ছি, তাইলে কয়টা পাচ্ছি? 3113। কি বোঝা গেল কি? জি স্যার, বোঝা গেল স্যার। এখন আপনি বলতে পারেন এটা তো অনেক হিউজ অ্যামাউন্ট অফ 100 ডিভাইড বাই 7.71, এটা কিভাবে আসছে একটু রাফলি হিসাব দিই। 24 ঘন্টা তো একদিনে, একদিনে 24 ঘন্টা না? জি স্যার। তো 24 ঘন্টার মধ্যে আপনি 1 আওয়ারেরটা নিয়েছেন, তো আমার টোটাল কাউন্ট তো করতে হবে, টোটাল কাউন্ট করতে হবে না? আমার 24 ঘন্টার ভ্যাকেলকে আমাকে প্রকাশ করতে হবে। তো 24 নিয়ম হয়েছিল 24 দিয়ে গুণ করা, কিন্তু 24 দিয়ে গুণ করতে গেলে যেটা হবে, 100/7.7, এটা তো 24 হয় না, হয়? না স্যার, হয় না স্যার। কিন্তু আমি 24 দিয়ে না গুণ করে আমি 100/7.71 দিয়ে, কারণ হলো ভোরবেলা গাড়ি যাবে 2টা, বিকাল তারপরে আওয়ারে গাড়ি যাবে 3টা, তারপরে আওয়ারে 5টা, তারপরে পিক আওয়ারে বাড়লো, আবার কমতে থাকবে, একটা ফ্ল্যাকচুয়েশন হয় না? জি স্যার। তো এই ফ্ল্যাকচুয়েশনটাকে টোটাল ডেইলি কাউন্ট করতে গিয়ে এই 100/7.71 ক্যালকুলেশনটা আসছে। এবার বুঝাইতে পারছি? অ্যাকচুয়ালি এই 240কে একদিনের ট্রাফিকে ট্রান্সফার করা হলো এই 100/7.71 দিয়ে গুণ করে। বোঝা গেল কি? জি স্যার, বুঝতে পারছি স্যার। তারপরে যেটা করা হলো, এখন আপনি ক্যালকুলেশন করলেন রোববার। রোববার যত ভ্যাকেল হবে, সোমবার ভ্যাকেল কম হওয়ার কথা। রোববার প্রথম দিন তো, ওয়ার্কিং ডে এর প্রথম দিন, সেদিন বেশি হয়, আর বৃহস্পতিবার বেশি হয়। সোমবার মঙ্গলবার বুধবার কম হয় ট্রাফিক পিক আওয়ারে। ঠিক আছে? কারণ জি স্যার। কিছু লোক ঢাকায় চলে যায় বৃহস্পতিবার,
ওরা ফেরত আসে রোববার। বুঝলেন? জি স্যার। জি সেই স্যার। জন্য এই যে 3113 পাইলেন, এটাকে গুণ করতে হয় 1.096। এটাও অ্যাস্ট্রো ঠিক করে দিয়েছে। ক্লিয়ার? জি স্যার। তারপরে আরেকটা কথা আছে। আপনি, আমাদের দেশের সিজন হলো মেইনলি তিনটা, কিন্তু আমেরিকায় সিজন হলো, সামারে যদি আপনি ভ্যাকেল ক্যালকুলেট করেন, সবাই সি বিচে যায় বসে থাকে। সামারে ওদের স্কুল কলেজ ম্যাক্সিমামই বন্ধ থাকে। কদাচিৎ সামারে ওদের কিছু কিছু স্কুল খোলা থাকে, ম্যাক্সিমাম বন্ধ, এরা যায় সি বিচে বসে থাকে। তো তাইলে যেহেতু ম্যাক্সিমাম লোক সি বিচে চলে যায়, ও সামারে ভ্যাকেল কম হয়, কিন্তু উইন্টারে ভ্যাকেল বেশি হয়। এই জন্য সিজনাল একটা ভেরিয়েশন 1.191 দিয়ে গুণ করে দিয়েছে। এটা অ্যাস্ট্রো ঠিক করে দিয়েছে। ক্লিয়ার হলো? তাহলে 3411.848 কে আমি যদি 1.191 দিয়ে গুণ করি, দেখেন 4064 আসবে। কিছু বুঝাইতে পারছি কিনা আমি জানি না। জি স্যার, বুঝতে পারছি। মানে আমরা যেটা পাইছি স্যার, এটাকে 1.09 দিয়ে মাল্টিপ্লাই করলে প্রথমে ওইটা 3411, পরে হচ্ছে ওইটাকে আবার 1.19 দিয়ে করলে 4064 আসে স্যার। কারণটা তো বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পারছি। তারপরে এখন আমি ডেইলি সিজনাল ভেরিয়েশন ধরে আমি ক্যালকুলেট, তাহলে 365 দিয়ে গুণ করলে ইয়ারলি ভলিউম পেয়ে যাব। পাবো? জি স্যার, পাবো স্যার। 4064 রে 365 দিয়ে গুণ করলে আমি পেয়েছি ইয়ারলি ভলিউম। ক্যালকুলেশন বুঝেছেন? জি স্যার, বুঝতে পারছি। এখন এইবার আসেন, রাস্তার উপর দিয়ে মোটর সাইকেল, স্কুটার, সিএনজি গেলে রাস্তার উপরে খুব বেশি, যেহেতু এদের ওয়েট খুব কম হয়, এগুলি খুব বেশি কাউন্ট করা, এগুলির বেশি পাত্তা দেওয়া হয় না, পিঁপড়ার কামড়ের মতো মনে হয়। কিন্তু কার থেকে শুরু করে কার, জিপ, মাইক্রোবাস, মিনিবাস, ট্রাক, বাস, এগুলিকে কনসিডারেবল করা হয়, অন্যগুলিকে আমরা নেগলিজিবল ধরতে পারি। আপনি যদি ওগুলিকে কাউন্টও করতে চান, ওগুলির ভ্যালু টোটাল এই মোটরসাইকেল, স্কুটার, সিএনজি আসলে যা আসে, তারা এটার 100 বা 150 ইএসএল যোগ করে দিতে পারেন, কিন্তু এর চেয়েও বেশি না, এটা খুব কম আসবে। ঠিক আছে? কিন্তু আর এর ক্ষেত্রে দেখেন, যেহেতু ট্রাকের ইকুইভ্যালেন্ট, এটাকে সবগুলিকে ট্রাকে ট্রান্সফার করা হয়, ট্রাক যেহেতু 18 কিপস, তার পিছনের প্রত্যেকটা অ্যাক্সেল থাকে, সেই জন্য এই 0.43 × 10⁶ যেটা কারে পেয়েছি, তার ট্রাকে ট্রান্সফার করা হয় 0.005 দিয়ে। আহ, এগুলি হলো কারের জন্য, জিপের জন্য, মাইক্রোবাস, এগুলির জন্য। আর ট্রাক এবং বাসের জন্য এটা 0.26। এটাও অ্যাস্ট্রো ঠিক করে দিয়েছে। এইসব ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমি ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সিয়াল লোড ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে? বুঝাইতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। তাইলে এই এই যে যে মানগুলি পেয়েছি, সেগুলি যোগ করলে পাবেন 166540। ঠিক আছে? জি স্যার। তাইলে স্যার এখানে জিরো ইয়ারলি, পয়েন্ট জি বলেন। স্যার, মানে এখানে স্যার 0.005 যেটা স্যার, এটাও কি ডিরেক্ট তো দিছে নাকি স্যার, কোনো কারণ হ্যাঁ, আছে স্যার? অ্যাস্ট্রো, এগুলি অ্যাস্ট্রো ঠিক করে দিয়েছে। ওরা পরীক্ষা করে দেখছে যে যদি কার একটা গাড়ি, কার রাস্তার উপর দিয়ে যায়, তাহলে রাস্তার আহ, যে ক্ষতি হবে সেটা 0.005 এর মতো, ভ্যালুর মতো। ঠিক জি আছে? স্যার। জি। আমি বুঝাইতে পারছি? জি স্যার। এখন উপরে তিনটায় আরো 100 যোগ করে দিতে পারেন। আমরা যখন ডিজাইন করি মোটামুটি ওগুলি আরো 100 ধইরা
উপরে, যেহেতু বাংলাদেশের এগুলি ঝক্কর মক্কার টাইপের গাড়ি, এই সিএনজি বলেন, এই মোটরসাইকেল, এগুলি পুরাতন, এগুলি রাস্তার কিছু ক্ষতি করে, তো সেই জন্য, যেমন চালায় হচ্ছে রাফ রাস্তার, এই জন্য ওগুলিকে টোটাল আরো 100 যোগ করে দিবেন। কিছু বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। এই যে 166540, এর সাথে আর 100 যোগ করে দিয়ে জি স্যার, বুঝছি স্যার। সেফ সাইডে থাকার জন্য। যদি নতুন সিএনজি হইতো তাইলে তো অত ক্ষতি হয় না। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। হ্যাঁ। জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, তাইলে এরপরে আসেন, আমি ট্রাফিক গ্রোথ, আমার এরিয়াতে ট্রাফিক গ্রোথ আমি 8% ধরে নিলাম, বাংলাদেশে মোটামুটি 8% ধরার। ডিজাইন লাইফ, রাস্তাটার ডিজাইন লাইফ 20 ইয়ার্স, রিলিবিলিটি আর হলো 90%, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.35, ইফেক্টিভ সয়েল রেসিলিয়েন্ট মডুলাস, এটা আপনি যেটা দিয়ে দেওয়া থাকবে মোটামুটি এর কাছাকাছি ভ্যালুই দেওয়া থাকে। আর ডিজাইন সার্ভিসিবিলিটি ডেল্টা এসপিএসআই ভ্যালু, পিএসআই ভ্যালু ডিফারেন্স হলো 1.6। যদি রাস্তা একদম নতুন থাকে করেন তাহলে এটা 2 হয়, আর এটা যদি 0.5-এর নিচে চলে যায় তাইলে ওই রাস্তা আর ইউজ করা যায় না। তো এই দুটার বিয়োগফল থেকে 1.6 বা 2, যেটাই ধরেন, এই ডেল্টা পিএসআই এটা 2 হয়, নাইলে ফাইনাল নতুন রাস্তার ক্ষেত্রে 2.5 ধরলেন, আর 0.5 এর পরে আর তাহলে 2.5 থেকে 0.5 বাদ দিলে কত হয়? 2। তাহলে ওই 2 ধরতে করে আমি ডিজাইন করতে পারি। ক্লিয়ার? জি স্যার। এরপরে যে জিনিসটা আসলেন, আহ, কারণ হলো আমি আমি তো ক্যালকুলেশন করতেছি এখন, 20 বছর পরে ট্রাফিক তো আরো বাড়বে। কত পার্সেন্টে বাড়বে? 8%-এ বাড়বে, বাড়বে না? জি স্যার, পারবে স্যার। বাড়লে তো অ্যাক্সিয়াল, সিঙ্গেল অ্যাক্সিয়াল লোডও বাড়বে। স্যার, লোডও বাড়বে স্যার। জি হ্যাঁ, স্যার। সেই জন্য এই যে দেখেন W18, দেখেন W18, 1+R⁴ এইভাবে ক্যালকুলেশন করে আমি কি করতেছি, এম, এই যে 166540 পাইছি, এটারে ভবিষ্যতে নিয়ে চলে গেলাম। ওয়ান জি স্যার। সিক্স সিক্স ফাইভ ফোর জিরোকে ভবিষ্যতে নিলে 7.6 × 10⁶ পাই। রাইট? জি স্যার, রাইট স্যার। হ্যাঁ, এখানে একটা জিনিস একটু মনে রেখেন, লাইন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আছে আর ডাইরেকশনাল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আছে, দুটো ফ্যাক্টর আছে না? জি স্যার, দুইটা ফ্যাক্টর। আহ, এই ডাইরেকশনাল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর সবসময় 1 হয়, আর লাইন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা কি? এখন টু লেন রাস্তা, টু লেন রাস্তায় একটা দিয়ে ঢাকা থেকে সিলেট যাচ্ছেন, আরেকটা দিয়ে সিলেট থেকে ঢাকায় আসতেছেন, দুই দিকে ট্রাফিক কি সমান হবে? না স্যার, ডিফারেন্ট আসবে। যখন সিলেট থেকে ঢাকায় আসেন তখন কিন্তু পাথর ভর্তি করে আসে, পাথর ভর্তি করে আসে। আর ঢাকা থেকে সিলেট যখন যায় ট্রাক খালি যায়। জি স্যার। তাইলে কোন রাস্তা, কোন লেনটা ব্যথা বেশি পাবে? যেটা সিলেট ঢাকা টু থেকে ঢাকা স্যার। সিলেটের রাস্তা বেশি পাবে, না সিলেট টু ঢাকা বেশি পাবে ব্যথা পাবে? সিলেট টু ঢাকা স্যার। হ্যাঁ, সেই জন্য দেখেন এখানে লাইন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0.5 না ধরে আমরা যেদিকে সিলেট টু ঢাকায় ওইটা 0.8 ধরেছি। কেন? এটা তো সমান ব্যথা পাবে না, জি কারণ ও স্যার। তো ওয়েট বেশি পাবে। এই জন্য একদিকে 0.8 ধরেছি, আরেকদিকে 0.2 ধরার কথা, কিন্তু দুই দিকেই 0.8 ধরেই আমরা ডিজাইন করব। কারণ কোনো সময় যদি আপনি সিলেট থেকে ঢাকায় মাল পাঠাইলেন, ওই মাল 2 নাম্বারই মাল পড়লো, পাথর,
সেই পাথর ফেরত পাঠানো হইলো। ফেরত দিতে গেলে এই দেখেন, কালকে ঘটনা কি জানেন? আমেরিকা চায়নার জন্য একটা বিমান বানাইছিল। চায়নায় বিমানটা নামছিল, নামার পরে চায়না কর্তৃপক্ষ বলছে এই বিমান আমরা কিনবো না, ফেরত। তো এখন এই ফেরত নিতে গিয়ে তেলের খরচ কে বিয়ার করবে, এটা নিয়ে আহ, হইচই বেঁধে গেছে। তো এখন আপনি যদি সিলেট থেকে পাথর ঢাকায় পাঠাইলেন, ওই ক্লায়েন্ট পাথর পছন্দ করলো না, এখন এটা ফেরত পাঠাইলেন, তখন কি ট্রাক খালি আসবে নাকি? ঠিক আছে। সুতরাং জি স্যার। দুদিকেই পয়েন্ট 8 ধরে ডিজাইন, মানে আমরা এক সাইড পয়েন্ট 8 হয়, আরেক সাইডও আমরা দুর্বল না তৈরি করে কনস্ট্রাকশনের সুবিধার্থে আমরা দুই সাইডেই পয়েন্ট 8 রেখেই ঠিক যা থিকনেস আসে সেটাই ক্যালকুলেট করব। রাইট? জি স্যার, রাইট স্যার। আর গোপন একটা তথ্য আছে, ইঞ্জিনিয়ারদের পকেট ভারী করার জন্য এটা করা হয়ে থাকে। ঠিক আছে। ওকে। জি স্যার। ওকে, এখন আসেন এরপরে। আমি তো এরপরে ডিজাইনে চলে যাব। ডিজাইনে কি করব? আর পাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এরকম এর করে এই কার্ভটা ব্যবহার অলরেডি আমরা শিখেছি। সেখান থেকে অ্যাসেন্ট ভ্যালু ব্যবহার করে আমরা আগের ইকুয়েশন, এই যে এই ইকুয়েশনটাকে ব্যবহার করে এই যে অ্যাসেন্ট সমান A1 A D1, এটা দিয়ে এই ডিজাইনটা করতে পারবো, পারবো না? জি স্যার, পারা যাবে। কিন্তু এখানে একটা জিনিস আছে, এটা আপনাদের ক্লাসে বলেছে কিনা আমি জানি না। D1টা দেখেন এখানে 7.25 ইঞ্চি আসছে, D2টা আসছে 11 ইঞ্চি, আর D3 এসছে 5.6 ইঞ্চি। ওকে। জি স্যার। D1 হলো সারফেস। সারফেসটা কখনো 3 থেকে 4 ইঞ্চির বেশি দিবেন না, কারণ বিটুমিনের দাম অনেক বেশি। এটা যদি 7 ইঞ্চি দিতে যান আপনি ফতুর রয়ে যাবেন পুরো। বিটুমিনের লেয়ার 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি, জেনারেলি হাইওয়েতে 3 ইঞ্চি দেওয়া হয়। ঠিক আছে, জেনারেলি হাইওয়েতে 3 ইঞ্চি, আর এয়ারপোর্টে 4 ইঞ্চি দেওয়া হয়, এটা মনে রাখেন। তো 3 ইঞ্চি যদি আমি ব্যবহার করি, তাইলে তো আমার 7.25 আসে, আরো বাকি থাকে 4.25। ঠিক না? জি স্যার। কারণ আপনি টোটাল থিকনেস তো কমাইতে পারবেন না। এই এখানে D2 হলো বেজের থিকনেস, আর নিচে আসলো 5.6 ইঞ্চি আসছে D3। জি ডি স্যার। থ্রি অনুসারে 6 ইঞ্চি দিতে পারবেন না। তাইলে আমি এই যে 4.25 আসছে, এটা ডাইরেক্টলি 5.6 এর সাথে যোগ করে দিতে পারি। তাইলে নিচেরটা চলে আসে কত? 9.25, 10 এর মতো আসে, রাইট? তাইলে আমি সাব বেস দিলাম 10, বেস দিলাম 11, আর উপরেরটা দিলাম 3। তাহলে টোটাল থিকনেস কিন্তু সেম থাকলো, রাইট? জি স্যার, রাইট স্যার। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো D1, প্রথম যেই বিটুমিনের লেয়ার দিলাম ওইটা দেব হচ্ছে 3 ইঞ্চি। তার নিচে আমরা জাস্ট কিছুটা বিটুমিন না, এটার আলকাতরা বা টার যুক্ত খোয়া ব্যবহার করে 4.25 ইঞ্চির একটা লেয়ার দেব। তারপরে 11 ইঞ্চির লেয়ার দেব বেস, আর সাব বেস যে 6 ইঞ্চি আসছে 6 ইঞ্চি ব্যবহার করব। এটাও ব্যবহার করে থাকা হয়। তাইলে ওখানে 4টা লেয়ার হয়ে যায়। একটা লেয়ার হলো বিটুমিনের লেয়ার, ওটাকে সারফেস বলি। সারফেসের নিচে আরেকটা 4.25 একটা লেয়ার, যেখানে শুধু খোয়া এবং বিটুমিন অল্প অল্প মিক্স করে দেওয়া হয়, এটাকে সাপোর্টিং লেয়ার বলা হয়। তারপরে বেস দেওয়া হয়,
তারপরে সাবপেজ দেওয়া হয়। কি আমি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু টোটাল থিকনেস এই যে দেখেন কি করছে, D1 2 থেকে 3 ইঞ্চি বা 3 ইঞ্চি লিখলাম, 11 দিয়েছি, D3 10 ইঞ্চি, ওই যে 5.6 এর সাথে 4.25 যোগ করলে 10 ইঞ্চি আসে। টোটাল থিকনেস কিন্তু আমার সেম রাখতে 24 হবে। স্যার। জি স্যার। এটা আমেরিকানরা করে। আমেরিকানরা কিন্তু সাববেজে অনেক শক্তিশালী হয়ে যায় তখন। সেই জন্য আমরা সাববেজ এত শক্তিশালী করতে গেলে খরচ বেশি হয়, মাটির নিচে তো। তো আমরা করি কি, সারফেসের নিচেও একটা লেয়ার দিয়ে সাববেসটা এত মোটা করি না, তাতে পয়সা একটু কম লাগে। আপনাদের এইবার একটু বলে নি, 1 কিলোমিটার রাস্তা করতে, ফ্লেক্সিবল প্যাভমেন্টের রাস্তা করতে 3 কোটি টাকা খরচ হয়। 1 কিলোমিটার রাস্তা করতে জি স্যার। কত টাকা? 3 কোটি টাকা খরচ হয়। আর যদি এটা রিজিড পেগমেন্ট করেন, এটা 5 কোটি টাকার মতো খরচ হবে। জি আর স্যার। যদি ভালো রিজিড পেগমেন্ট করেন, 7 কোটি টাকা পর্যন্ত। এই যে যেটা ভোলাগঞ্জের রাস্তা, এটা 7 কোটি টাকা পর্যন্ত পার কিলোমিটারে খরচ হয়েছে, পার কিলোমিটার। আর রাস্তা যদি ধরেন 200 কিলোমিটার হয়, ক্যান ইউ ইমাজিন হোয়াট অ্যামাউন্ট ইউ হ্যাভ টু বি স্পেন্ড? অনেক স্যার, বিশাল অঙ্কের ব্যাপার। সেখান থেকে যদি আমি 0.2% নিই, কেউ ধরতেও পারবে না। জি স্যার। ইম্পসিবল ধরা। জি স্যার, অনেকভাবেই তো করে। হ্যাঁ, জি স্যার, অনেকভাবেই তো করেছে স্যার, রাস্তার প্রস্থ কমিয়ে তো ঠিক করেছে। আছে, ওকে, বুঝাইতে পারছি। জি ওকে, স্যার। এবার রিজিড পেগমেন্টের ক্ষেত্রে আহ, দেখা যায় জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এখানে একটা রিজিড পেগমেন্টের ছবি দেখাই। ও, দেখা যায় জি স্যার। রিজিড পেগমেন্ট এবং ফ্লেক্সিবল পেগমেন্টের মধ্যে তফাৎ কি। এখানে দেখেন বিটুমিনের লেয়ার, উপরেরটা সারফেস। দেখেন আমি কিছু বলছিলাম যে আলকাতরা সহ কিছু খোয়া ব্যবহার করায়, এই যে সাববেস দেখছেন, এটাকে বলা হয় বেস, এটাকে সাববেস বলা হয়। ঠিক আছে। আর রিজিড পেগমেন্টে শুধু কনক্রিট থাকে, নিচে একটা বেস সাববেসের মতো থাকবে। এখানে বেস থাকে না, স্ল্যাব থাকবে, কনক্রিটের স্ল্যাব। তার স্ল্যাবটা থাকবে কার উপরে? সাব পেজের উপরে স্যার। সাববেজের উপরে। সাববেজে থাকে হচ্ছে মাটি আর বড় বড় পাথর। তো এটা যদি বেশি মোটা দেন, অনেক পাথরের তো আর বিনা পয়সায় দাম না। ওকে, এইবার ওকে। মনের মধ্যে অনেক সময় তো আপনারা শুধু নায়িকাদের ছবি মনে রাখেন। এইবার যার ছবি মনে রাখতে বলবো, সেটা হলো রিজিড পেগমেন্টের ছবিটা মনে রাখেন। রিজিড পেগমেন্টের নিচে একটা ছবি আছে, ছবিটা এটা আপনার সারা জীবন কাজে লাগবে। দেখেন, এই যে মাঝখানে যে রড দেয়, এই যে স্ল্যাবে, এই মাঝখানে রডটাকে বলা হয় টেম্পারেচার স্টিল অথবা মেইন স্টিল। কি বলা হয়? টেম্পারেচার স্টিল অর মেইন টেম্পারেচার স্টিল। বা শ্রিঙ্কেজ। জি স্যার। টেম্পারেচার স্টিল, সিঙ্কেজ স্টিল অথবা মেইন স্টিল। মেইন স্টিল, এটা থাকে মাঝখানে। আর প্রত্যেকটা স্ল্যাব আরেকটা স্ল্যাবের সাথে, দেখেন এখানে যোগ করার জন্য ছোট ছোট পাথর, রড দেওয়া হয়েছে। এই রডটাকে বলা হয় ডুয়েল বার। কি বার?
এই যে দেখেন ডুয়েল বার, এগুলিকে কি বলা হয়? ডুয়েল বার। আর লঙ্গিচুডিনালি যোগ করার জন্য এই দেখেন, এইভাবে যোগ করার জন্য যেটা দেওয়া হয় এটাকে টাই বার বলা হয়। দেখেন ঠিক এইভাবে আছে যেটা দেওয়া হয়েছে ডুয়েল বার লেখা আছে, ডুয়েল বার। আর এই রডটাকে দেওয়া হয় এইভাবে সোজাসুজি যে রড যোগ করে, এটা হচ্ছে একটা লেন, এটা হলো আরেকটা লেন। দুইটা লেনকে জোড়া লাগা হয়েছে টাইবার। আর প্রত্যেকটা স্ল্যাব নিজে যোগ হয় হচ্ছে ডুয়েল বার দিয়ে। আর মাঝখানে থাকে টেম্পারেচার স্টেজ টেম্পারেচার। বা মেইন সেই জায়গায় স্টেজ। কোন স্যার গ্যাপ থাকে না স্যার? হ্যাঁ, স্যার ওই যে আগে আমি আপনারে একদম প্র্যাকটিক্যাল ছবি দেখায় নি। প্র্যাকটিক্যাল ছবি দেখা যায়, এটা ভোলাগঞ্জের রাস্তা। এই দেখেন মাঝখানে এই বরাবর রড দিয়েছে, এগুলি হলো টাই বার। আর এই যে এই বরাবর আমার কাটসার যেটা আছে এগুলি হচ্ছে ডুয়েল বার। আর যেটা স্ল্যাব দিয়ে ঢাকা হয়ে গেছে এখানে হচ্ছে মাঝখানে যে কাটসার, এখানে এখানে থাকে হচ্ছে কি বার? মেইন বার বা ইয়া। বুঝা গেল কি? জি স্যার। এই চিত্র মনে রাখতে হবে। এইবার আসেন, আমি ডিজাইনে যাওয়ার আগে কেন এগুলি বললাম। ছাদের উপরে রড দেয় কোথায়? বটমে না টপে? 4 ইঞ্চি যদি ছাদের থিকনেস হয়, আপনারা আরসিসি পড়ে ফেলছেন, আমি মাইরা তক্তা বানায় ফেলাবো। উম, উপর যদি রড স্ল্যাবে ছাদে দেন 4 ইঞ্চি থিকনেস হন, আমি নিচ থেকে কত উপরে রড দেব? মেইন রড মিনিমাম এক স্যার ইঞ্চি স্যার। মিনিমাম। থ্যাংক ইউ ভেরি জি মাচ স্যার। যে বলছেন। নিচে ক্লিয়ার কভার 1 ইঞ্চি রেখে আমি 1 ইঞ্চি উপরে রড দেব। টপ থেকে 1 ইঞ্চি না, তাহলে টপ থেকে 3 ইঞ্চির নিচে, রাইট? জি জি স্যার। স্যার, টপ থেকে 2.5-3 ইঞ্চি স্যার। ঠিক আছে, 2.5-3 যেটাই বলেন, বা 3 ইঞ্চির মতো রাখলেই হয়। এখানে দেখেন ডুয়েল বার গুলি, ছবিতে দেখেন ডুয়েল বার টাই বার গুলি আছে কোথায়? স্ল্যাবের মাঝখানে না নিচে না উপরে? স্যার মাঝখানে তো স্যার মনে হচ্ছে মাঝখানে স্যার। স্যার, উম, মাঝখানে মনে হচ্ছে স্যার। সুতরাং প্রথম ধরেন ডুয়েল বার টাই বার থাকবে একদম মাঝখান বরাবর। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। মেইন বার কোথায় থাকবে, নিচে না উপরে? নিচে এই থাকবে স্যার। উপরে থাকবে। এখানে কি হচ্ছে স্যার? তফাৎ। রাস্তায় যখন করবেন, রাস্তায় মেইন বার থাকবে এই মাঝখানের উপরে। কেন? এই যে নিচে মাটি আছে, এই মাটির মধ্যে যখন পানি জমবে, পানির বায়ান্সি ফোর্স যখন কাজ করবে, সে উপরে ধাক্কা মারবে না নিচে ধাক্কা মারবে? উপরে স্যার। উপরে উপরে। স্যার। তাইলে স্ল্যাবটা বেঁকা হবে কোথায়? উপরের দিকে যদি উপরের বেঁকা দিকে। হয় উপরের টেনশন, দিকে স্যার। হবে কিন্তু উপরে। জি স্যার। তাইলে আমরা রড ব্যবহার করি কোন সাইডে? টেনশন সাইডে। কিন্তু ছাদে যখন বেঁকা হয় তখন নিচের দিকে বেঁকা হয়, সেই জন্য টেনশন হয় নিচের দিকে। এই জন্য ছাদে কিন্তু রড দেওয়া হয় নিচের দিকে। জি স্যার। কিন্তু এখানে রড দেওয়ার উপরে, কারণ বায়ান্সি ফোর্সের কারণে উপরে দিকে প্রেসার ক্রিয়েট হয়। এখন আপনি আমারে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, উপর দিয়ে যখন গাড়ি যাবে তখন তো চাপ হবে নিচের দিকে, তখন তো নিচে ইয়া হওয়ার কথা, নিচে টেনশন হওয়ার কথা, কারণ গাড়ির তো গ্র্যাভিটি ফোর্স, রাইট? জি স্যার। রাইট স্যার। তাইলে কেন উপরে ব্যবহার করা হয়? মেইনলি ম্যাক্সিমাম টাইমে তো আর গাড়ি যায় না, গাড়ি যায় হচ্ছে খুব কম সময়।
সেই জন্য প্রবাবিলিটি অফ বায়ান্সি ফোর্স বেশি থাকে এক, কিন্তু খুব বেশি উপরে দিতে পারবেন না। ঠিক এই যে টাইবার গুলি যেখানে বসাইছেন তার একটু উপরেই এই মেইন বার বসানো হয়, ঠিক স্যার কত ডায়ার মধ্যমের ওই যে রড দেওয়া লাগবে মাঝখানে, এটা ক্যালকুলেশনটা কিভাবে করে স্যার? মধ্যমের একটু উপরেই বসানো হয়। আরেকটা জিনিস হলো বায়ান্সি ফোর্স ম্যাক্সিমামই গাড়ির ওয়েটের চেয়েও বেশি হয়। এটার প্রমাণ হলো, এটার প্রমাণ হলো সুনামির সময় পানি যে ভয়ঙ্কর রূপ ধারণ করে, যারা সুনামির আন্ডারে পড়ছে তারাই জানে পানি কত প্রেসার ক্রিয়েট করতে পারে। জি স্যার। বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। এই যে মেইন সুতরাং বারের মনের ক্যালকুলেশনটা মধ্যে, কিভাবে করে স্যার? হ্যাঁ, স্যার মেইন বারের ক্যালকুলেশন গুলো কিভাবে করে, মানে কত ডায়ার ওই মেম্বারের যে? ক্যালকুলেশন আমি দেখাবো, অবশ্যই দেখাবো। ডিজাইন মোটামুটি আরসিসি যেইভাবে করছেন সেইভাবে, তারপরে আমি ডিজাইন দেখাবো। আমি আশা করি 22 তারিখ রাতে আরেকটা ক্লাস নেব, তখন ডুয়েল বার ডিজাইন কেমনে করে, টাই বার ডিজাইন কেমনে করে, এগুলি আমি দেখাই, মেইন বার ডিজাইন কেমনে করে এগুলি দেখাবো। থ্যাংক ইউ স্যার। এবং এই জিনিস, এই যে ডিজাইন গুলি, এই যে ল্যাব, এটা আমি প্রথম প্ল্যান করে আমরা 10টা টেস্ট করি এখানে পুরো, এবং প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। আমরা এটা সিলেবাসে ইনক্লুডেড করার পরে রুয়েট এবং রুয়েট দুজনই আমাদের থেকে পুরো জিনিসটা নিয়ে ওদের সিলেবাসে ইনক্লুডেড করেছে, কারণ এটা একেবারে প্র্যাকটিক্যাল জিনিস। আমি আপনাদেরকে এখানে পুরো জিনিসগুলি দেখাবো, কেমনে 12 বার ডাই বার ডিজাইন করে, এগুলি আমি ইনশাল্লাহ আজকে তো আরো কাজ আছে, আজকে এখানে শেষ না। এখন আসেন, এতটুকু বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, এত কথা কেন বলেছি সেটা পরে বলতেছি। এখানে দেখেন আরো সুন্দর করে, এখানে ডুয়েল বার দেখেন কোথায়, এই যে ডুয়েল বার কোথায়, টাই বার, এই চিত্রটা দিয়ে দেওয়া হয়েছে, রাইট? রাইট স্যার। এইবার আসেন আমরা ডিজাইনে। বাংলাদেশে অ্যাস্টো মেথডে রিজিড পেগমেন্ট ডিজাইন করা হয় না। আমরা থিওরিটিক্যালি রিজিড পেগমেন্ট ডিজাইন আপনারা ক্লাসে অ্যাস্টো মেথড করেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা পিসিএ মেথডে করে থাকি। পিসিএ মানে পোর্টল্যান্ড সিমেন্ট মেথড, এটা আমরা ফলো করি। কারণ হলো আমরা অ্যাস্টো মেথডও প্র্যাকটিক্যালি এটা করব এবং পিসিএ মেথডে করব। কারণ হলো অ্যাস্টো মেথডে যে থিকনেস আসে সেটা একটু কম আসে, তো সেফ সাইডে থাকার জন্য আমরা পিসিএ মেথডে করলে থিকনেসটা একটু বেশি আসে, আমরা ইঞ্জিনিয়াররা সেফ সাইডে চলে যাই। ওকে, স্যার ওকে স্যার। ওকে। এখন এই ডিজাইনের মূল কাজটা কি? মূল কাজ হলো থিকনেস অফ স্ল্যাব কত হবে সেটা বের করা। থিকনেসটা কার উপরে নির্ভর করে? গাড়ির অ্যাক্সেল লোডের উপরে, পুরো লোড কতটুক, এই গাড়ি কতবার ওই রাস্তার উপর দিয়ে যাবে সেটা। কারণ হলো কনক্রিট দুই ভাবে ফেইলিউর হয়, কনক্রিটকে আপনি দুই ভাবে ভেঙে ফেলতে পারবেন। একটা হলো স্যার ব্রিড। রিপিটেশন হওয়া, মানে কি রিপিটেশন হওয়া হলো ফ্যাটিক বিহেভিয়ার। কনক্রিটের একটা ফ্যাটিক বিহেভিয়ার আছে। ফ্যাটিক বিহেভিয়ারটা কি জিনিস একটু বলে রাখি।
একটা ছোট্ট চিকন তার নিয়েন, ওই তারটা যদি আপনি আঙ্গুল, দুই বুড়ো আঙ্গুল দিয়ে একবার বেঁকা করেন, আবার ছেড়ে দেন, আবার বেঁকা করেন, আবার ছেড়ে দেন, আবার বেঁকা করেন, আবার ছেড়ে দেন, 5-6 বার করলে তারটা ছিঁড়ে যাবে। কখনো করেছেন? জি স্যার, ছোট থাকতে করছিলাম। চিকন তার এইভাবে ছিঁড়ি না আমরা? জি স্যার। তাইলে একই লোড, একই লোড বুড়ো আঙ্গুল দিয়ে প্রয়োগ করতেছেন একটা জিনিসের উপরে, তা একই লোড দিতে দিতে 5-6 বার রিপিট করার পরে সে ছিঁড়ে যাচ্ছে। ছিঁড়ে যাওয়া মানে ফেলিউর হচ্ছে। তাইলে কনক্রিটের উপর দিয়ে, কনক্রিটের রাস্তার উপর দিয়ে তো একই গাড়ি একবারই যায় না। একই গাড়ি 10 বার, 15 বার, 2,000, 30,000 বার যাইতে পারে। যাইতে পারে না? হ্যাঁ স্যার, যেতে পারে। জি স্যার। এটা তো এক রিক্সা কি এক রাস্তার উপর দিয়ে একবারই যায়, না রিক্সা অনেকবার যায়? অগণিত বার স্যার। অগণিত বার যায়। তাইলে এই যে নাম্বার অফ রিপিটেশন, আমার ওই লোডটা কতবার রিপিট হচ্ছে, ওই রিপিট যদি খুব বেশি বার হয়ে যায়, তখন কিন্তু রাস্তা ফেলিউর হয়ে যাবে। প্রথমবার ফেলিউর হবে না, অনেকবার হওয়ার পরে ফেলিউর হয়ে যাবে। তাইলে ফেটিক বিহেভিয়ারে একটা কনক্রিটের রাস্তা ফেলিউর হয়। আরেকটা হলো ফ্রিকশনাল বিহেভিয়ার, রাস্তা দিয়ে যখন টায়ার যায় ঘর্ষণ হয়, ঘর্ষণ হইতে হইতে এক সময় ওটা ফেলিউর হয়ে যায়। কিছু বুঝাইতে পারছি কিনা জানি না। জি স্যার, দুই ধরনের ফেলিওর স্যার, ফেটিক আর হ্যাঁ, ফ্রিকশন। এখন যদি একটা কোশ্চেন করি, একটা আরসিসি বিল্ডিং কয় রকমের ফেলিউর হইতে পারে? স্যার, দুই রকম স্যার, ব্রিটেল আর ডাক্টেল স্যার। 0। মোমেন্ট বেশি হয়ে গেলে, যেটাকে আমরা বলি কি, ফ্লেক্সারাল ফেলিউর, মোমেন্ট বেশি হয়ে গেলে একটা স্ট্রাকচার ভেঙে যেতে পারে। জি স্যার। ওকে। বাকলিং পড়েছেন, বাকলিং কলাম অনেক বড় লম্বা দিয়ে দিলেন, জি স্যার, তখন থিকনেস, বাকলিং দেখা দিয়েছে। আর আর দিলেন চিকন, বাকলিং এ ফেলিউর হতে পারে। শেয়ার ওকে। ফিলিং হতে হবে স্যার। শিয়ার ফেলিউর হতে পারে। শিয়ার ফেলিউর হলে ওটা ক্রাশিং হয়ে যায়। শিয়ার ফেলিউর হলে ওটা ক্রাশিং। তাইলে আমরা মেইনলি শিয়ার ফেলিউর অর ক্রাশিং ফেলিউর, ফ্লেক্সার বা মোমেন্ট ফেলিউর এবং বাকলিং ফেলিউর, স্ট্রাকচার 3 ধরনের ফেলিউর হয়। কিন্তু রাস্তায় 2 ধরনের ফেলিউর হয়। একটা হলো ফ্যাটিক বিহেভিয়ার ফেলিউর, আর একটা হলো ফ্রিকশনাল বিহেভিয়ার ফেলিউর। বিল্ডিং এর উপরে ফ্রিকশন হইতে পারে না, কারণ আপনি রাস্তা হাঁটার সময় ঘর্ষণ করিয়া করিয়া বাসার ভিতরে হাঁটেন না। হাঁটেন? না স্যার। তাইলে ওই বিল্ডিং কখনো ফ্রিকশনাল বিহেভিয়ারে ভাঙবে না। তারপরে হলো এমআর, মডুলাস অফ র্যাপচার। যেহেতু কনক্রিট ব্রিটেল ম্যাটেরিয়াল, ব্রিটেল ম্যাটেরিয়াল গুলি আরেক ধরনের মডুলাস অফ র্যাপচার থাকে, সেই জন্য ওটার একটা ফেলিউর হতে পারে। আরেকটা হলো কে ভ্যালু। কে ভ্যালু হলো, যেহেতু আপনি রাস্তাটা করতেছেন সাবগ্রেডের উপরে, সাবগ্রেড মানে হলো মাটির উপরে, রাস্তা তো আর হাওয়ার উপরে থাকে না, রাস্তা থাকে ওই সাবগ্রেডের একটা কে ভ্যালু আছে, সেটাও একটা মস্ত বড় ফ্যাক্টর। যদি ওই মাটিটা নরম হয়, তাইলে তো ওইটা ফেলিওর হয়ে যাবে, ওখানে রাখলে ওটা ডাইবা যাবে, সাবসিডেন্স হবে না। জি স্যার, হবে স্যার। ওকে। তাইলে এইগুলি হলো থিকনেস বের করতে আমার কাজে লাগবে। ওকে, এবার আসি। এখন আসেন
আমি 40 বছরের জন্য ডিজাইন, একটা আরসিসি বিল্ডিং, আরসিসি রাস্তা 40 বছরের জন্য ডিজাইন করা হয়। এই 40 বছরে প্রত্যেকটা এক্সেল লোড গাড়ি দুই ধরনের আছে। একটা হলো সিঙ্গেল এক্সেল লোড, আর হচ্ছে ট্যান্ডম এক্সেল লোড। যখন 30 কিপসের এক্সেল হবে ওইটা হবে টেন্ডম, আর যদি 16 কিপসের থেকে 30 কিপসের মধ্যে হয় তাহলে ওইটা হবে সিঙ্গেল এক্সেল লোড। আর 16 কিপসের নিচে হলে সেগুলো ওই যে সিএনজি মোটরসাইকেল ওগুলি হবে, ওগুলি বাদ। কিছু বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাইলে প্রথম আমি যে জিনিসটা বের করব, 40 ইয়ার্স এর জন্য 365 দিন, এ হলো প্রত্যেকটা, আমরা কিছুক্ষণ ফ্ল্যাক্সিয়াল প্যাগমেন্টের ক্ষেত্রে সবকিছুকে ট্রাকে ট্রান্সফার করেছি। এখানে সবকিছুকে আমরা কিসে ট্রান্সফার করব? ট্রাকে ট্রান্সফার করব। আচ্ছা, আর হলো টি হলো ফিউচার ট্রাক কয়টা যাবে সেটা পার ডাইরেকশনে সেটা বের করব। আমি এগুলি পরে পরে আসতেছি। তারপর হলো এখন আহ, গাড়ি হলো ডাইনামিক জিনিস। গাড়ি রাস্তা উপরে কি দাঁড়ায় থাকে না চলে? স্যার চলতে থাকে। চলতে থাকে। দুইটাই তাইলে করেছে। কি করতে হয়? গাড়ির যে ওয়েট আছে তাকে 1.2 দিয়ে গুণ করলে আমরা ওটাকে ডাইনামিক ইয়াতে ট্রান্সফার করতে পারি। এটা মোটামুটি একটা কনসেপ্ট আছে। ওকে। আরেকটা হলো এমআর, মডুলাস অফ ফ্র্যাকচার। সেটা হলো 8 থেকে 10 দিয়ে √ওভার FC প্রাইম। FC প্রাইম হলো কনক্রিটের যেই স্ট্রেংথ আছে তাকে যদি 8 থেকে 10 এটা দিয়ে মধ্য দিয়ে গুণ করেন তাইলে যা আসবে সেটাই হবে মডুলাস অফ ফ্র্যাকচার। যেহেতু থিকনেস বের করতে হলে এটা আমার লাগবে। আমি ডিজাইনে এখনো যাই নাই, যাচ্ছি একটু পরে, আগে ফর্মুলাগুলি দেখে নিই। এই মডুলাস অফ ফ্র্যাকচার অ্যাকচুয়ালি যেই জন্য সেজন্য লাগে সেটা হলো স্ট্রেস রেশিও বের করার জন্য লাগে। রাস্তার উপরে কতটুকু স্ট্রেস রেশিও আসবে, এই স্ট্রেস রেশিও যদি 0.5-এর নিচে হয় তাইলে ওই রাস্তায় ওইটাকে বাতিল ঘোষণা করতে হয়। এই দেখেন, SR যদি 0.5 or লেস হয়, গাড়ি যদি ইনফিনিট বারও যায়, রাস্তার কোনো রকম ক্ষতি হয় না, আনলিমিটেড রিপিটেশন হইতে পারবে। কিন্তু 0.5-এর উপরে থাকলে তখন আনলিমিটেড রিপিটেশন হবে না। এটা একটা লিমিটেড রিপিটেশনের পরে রাস্তাটা ফেলিউর হয়ে যাবে। বুঝাইতে পারছি? জি স্যার। তারপরে হলো আমি একটা পার্সেন্টেজ বের করব, ফ্যাটিক পার্সেন্টেজ। অ্যাকচুয়াল যে রিপিটেশন হলো তাকে আমি কতটুক ওই রাস্তার যে থিকনেস ধরেছি তার জন্য কতটুক অ্যালাউয়েবল হয় রিপিটেশন, এই দুটার রেশিও যা হবে সেটা 100%-এর নিচে হইতে হবে। 100%-এর উপরে হইতে পারবে না ডিজাইন যদি ওকে হইতে হয়। এটা এই 100%-এর কাছাকাছি হইতে হবে। যদি এটা ধরেন আপনি ডিজাইন করে এর পার্সেন্টেজ 90% পেলেন, তাইলে ক্ষতিটা কি? 90% হলে এই ডিটা বেশি বড় ধরে ফেলা হয়েছে, তখন এটা ইকোনমিক্যাল ডিজাইন হবে না। আর যদি ডিটা কম ধরেন তাহলে এটা 100%-এর উপরে হবে, তাইলে ওটার উপর দিয়ে গাড়ি কয়বার গেলেই ওই রাস্তা ভেঙে যাবে। বুঝাই বুঝাইতে পারছি? এখন আপনি অ্যান অ্যাকচুয়াল কিভাবে ক্যালকুলেট করে? অ্যান অ্যাকচুয়াল ক্যালকুলেটেড ফর্মুলা TA 43, এটা আমরা কিছুক্ষণ পরে দেখব। এই ক্যালকুলেশন তাকে এটা দিয়ে ভাগ করতে হবে। এন্ড এটা আপনি গ্রাফ থেকে পাবেন, অ্যাস্ট্রোর বইতে এবং প্রত্যেকের বইতে এটা দেওয়া আছে। আমি আসি, আগে অঙ্ক করি। অঙ্ক করলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। শুরু করব। জি স্যার। ধরেন আমি ওই যে ট্রাফিক কাউন্ট করে এক সাইডে যেদিকে বেশি গাড়ি যাবে 60 ট্রাক পার ডে পার ডাইরেকশন, এটা কাউন্ট করতে পেরেছি। কয়টা? 60 ট্রাক পার ডে পার ডাইরেকশন।
আর সাবগ্রেড যেই মাটির উপরে আমি ডিজাইন করব সেটা হলো 150 PCI। আর এমআর হলো মানে যে কনক্রিটটা তৈরি করব তার মডুলাস অফ রাপচার হচ্ছে 650। কি বুঝাইতে পারছি? জি স্যার। পারছি। আর রাস্তার উপর দিয়ে দুই ধরনের এক্সেল লোড যায়, টেন্ডন আর সিঙ্গেল। বলা আছে টেন্ডন হচ্ছে 45 কিপস, গাড়ি যায় 43 কিপস, যেগুলি 30-এর উপরে। 41 কিপসের গাড়ি যায়, 39 কিপসের গাড়ি যায়, 37, 35, 33, 31-এর কিপসের গাড়িগুলি আপনার রাস্তার উপর দিয়ে যায়। আর সিঙ্গেল অ্যাক্সিয়াল লোড যায় 21, 19 এবং 70 কিপস। রাইট? কারণ 16-র নিচে তো হইলে ওগুলি পিঁপড়ার কামড়। জি স্যার, রাইট স্যার। এখন কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন আমি একটা জিনিস দিয়ে গুণ করছিলাম 0.005, মনে আছে? জি স্যার। জি স্যার, মনে আছে এই স্যার। দেখেন, নং অফ এক্সেল পার 100 ট্রাক, এই দেখেন এই ফ্যাক্টর গুলি দেওয়া আছে। এটারে যদি 100 দিয়ে ভাগ করেন কত? 0.001, 0.001, 0.001, এটারে 0.1, এটারে 0.09 হয়। জি স্যার, হয় স্যার। হ্যাঁ, মোটামুটি কাছাকাছি হবে। বুঝাইতে পারছি? এটা দিয়ে দিচ্ছে, এটা অ্যাস্ট্রো বইতে থেকেই নেওয়া হয়েছে। হ্যাঁ স্যার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এইবার আসেন ডিজাইনে আসেন। আমি প্রথম যে ফর্মুলা এন অ্যাকচুয়াল দেখাইছিলাম সেখানে টি টি হলো 60, এ ছিল, দেখেন এখানে এ ছিল, এ কত ছিল? এ হলো এ ডিভাইড বাই 100, কারণ আমি 100টা ট্রাকেরটা এখানে পাইছি। এর মান কতটা? নং অফ এক্সেল ডিভাইড বাই 100 দেওয়া আছে না? জি স্যার, এখানে 100 দেয়া। 40 × 360 দেওয়া আছে। হ্যাঁ স্যার। কারেক্টেড অ্যাক্সিয়াল লোড 1.2 এবং অ্যাক্সিয়াল লোড, যেহেতু এই 45 কিপস স্থির, স্থির মানে গাড়ির ওয়েটটাই হচ্ছে 45 কিপস, তারে যেহেতু এটা গতিশীল ডাইনামিক থাকে 1.2 দিয়ে গুণতে হবে। ঠিক জি আছে? স্যার। হ্যাঁ স্যার। বললাম এস আর সমান হচ্ছে এস ডিভাইড বাই এম আর। এম আর হলো 650 দেওয়া আছে, দেওয়া আছে। জি স্যার, দেয়া আছে স্যার। এফ সমান এন অ্যাকচুয়াল ডিভাইড বাই এন অ্যালাউ ইন্টু 100 দেওয়া আছে। আমি এগুলি কাউন্ট করব, ক্যালকুলেশন করব। রাইট? জি স্যার, রাইট স্যার। এবার আসেন, আমি প্রথম কলাম 2-তে লিখলাম 45, 41, এগুলি সব করলাম। দেয়া আছে স্যার। এ প্রাইমের ভ্যালুগুলি দেওয়া আছে, লিখলাম। জি স্যার। লেখা যাবে? হ্যাঁ স্যার, লেখা যাবে স্যার। এখন আসেন এন অ্যাকচুয়াল ক্যালকুলেট করেন। এন অ্যাকচুয়াল ক্যালকুলেট করবেন শুধু এ প্রাইমটা 0.1, 0.1 এখানে বসিয়ে দেন, দেখবেন এটা কত আসবে। 9876 আসে কিনা দেখেন। জি স্যার, 876। করে দেখেন। জি স্যার, করছি স্যার। 60 × 0.1, 40 × 365 ডিভাইড 100 স্যার, 876। আসছে। হ্যাঁ স্যার। এবার এই 45 রে 1.2 দিয়ে গুণ করলে 54 আসে কিনা দেখেন। জি স্যার। আসছে। জি স্যার, আসে জি স্যার। স্যার। আমি ডিজাইন করতে আমি থিকনেস ধরলাম 7 ইঞ্চি। কত ধরছি? 7 ইঞ্চি। 7 ইঞ্চি ধরছি। কেন ধরছি এবার আসেন। এখানে একটা গ্রাফ দেখতেছেন, জি আরো স্যার, পরিষ্কার সিঙ্গেল গ্রাফ এক্সেল। দেখা যায়। জি স্যার, দেখা জি স্যার। যাচ্ছে। এটা ব্যবহার করার, এখানে ডটেড লাইন আছে, এটা আরো পরিষ্কার ভাবে দেখাচ্ছি। আমার কাছে আরেকটা
করা থাকার কথা। একটু একটু আরেকটা তো থাকার কথা, 6 তো কেমনে ব্যবহার করে এটা একটু দেখার জন্য। এক মিনিট, এক মিনিট, এটা কোথায় আমি রাখছিলাম দেখি। 10 কি বিরক্ত হচ্ছেন? না স্যার, দেখেন স্যার। হইলেও কিছু করার নেই, মশা কামড় দিয়ে শেষ করে দিতেছে। 1 মিনিট দাঁড়ান তো, এখানে আছে, কোথায় আছে? হুম, দেখা যায়, জি স্যার, জি দেখা স্যার, যায়। এইচডি দেখা স্যার। যায়। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। আমার 54, দেখেন আমার কত আসছিল। 54 স্যার ছিল। আমি দেখাচ্ছি, স্যার আগের শিটেও এটা স্যার সেম আসছিল। অঙ্কটা আছে স্যার। হ্যাঁ, আপনি যে শিটটা ওপেন করছেন ওইটাতে স্যার সেম একটা করা আছে স্যার, এটা করে। দেখ, আমার অনেক জায়গায় করা আছে, কোন জায়গায় যে কোনটা করা আছে। এটা স্যার দুইটা শিটে স্যার সম্পূর্ণ ম্যাটটাই করা আছে স্যার। কি? স্যার দুইটা শিটে এই সম্পূর্ণ ম্যাটটা স্যার করা আছে এটা। আমি তো দেব আপনাকে, আগে বুঝার চেষ্টা করেন। ম্যাথেরটা আমার কাছে মুখ্য ব্যাপার না, আগে বুঝেন আমি কি কি করতেছি। আমি কি দেখা যায়? স্যার দেখা যাচ্ছে স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার। আপনি 54। কি করতেছি সেটা দেখেন। এই পর্যন্ত কলাম 5 পর্যন্ত ক্যালকুলেশন বুঝছেন কিনা? জি জি স্যার। স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন আসেন, আমরা এখানে 5 নম্বর এস ক্যালকুলেশন করছি। এস মানে কি? স্ট্রেস রেশিও। এই যে এস লাগবে, এস কেন জি স্যার। লাগবে? নাইলে স্ট্রেস রেশিও বের করতে পারবো না, রাইট? রাইট স্যার। তো স্ট্রেস রেশিও কেমনে বের করে? আমার স্ট্রেস রেশিও বের করার জন্য লাগবে হচ্ছে কে ভ্যালু আর ডি ভ্যালু। আমি থিকনেস কত ধরেছি? 7 ইঞ্চি স্যার। 7। আর কে ভ্যালু কত দেওয়া আছে? 150। কে ভ্যালু দেখেন দেওয়া আছে একশো কত? 150 150 পিএসআই। পিএসআই দেওয়া আছে না? হ্যাঁ স্যার, দেওয়া আছে স্যার। হ্যাঁ, এইবার আসেন, আমি এখানে আছে কি সিঙ্গেল অ্যাক্সিয়াল লোড, এবং এটা টেন্ডনের জন্য দেওয়া আছে। আমি এখানে দুটো কার্ভেই দেওয়া আছে। এখানে দেখেন, এখানে নিচেরটা হচ্ছে টেন্ডন, উপরেরটা হচ্ছে সিঙ্গেল অ্যাক্সিয়াল লোড। এটাকে যদি বড় করেন, এটা পেয়ে যাবেন হচ্ছে টেন্ডনের জন্য, এটাকে উপরেরটা হলো সিঙ্গেল অ্যাক্সিয়াল লোডের জন্য। ওকে, ওকে স্যার। আমি একটা দেখিয়ে দিই, তাইলে সব পারবেন। একটা দেখিয়ে দিই, আমার ইয়া আসছে কত, সিঙ্গেল অ্যাক্সিয়াল লোড কত কত আসছে? 20.1, 22.8 আর 25.8 আসছে। জি স্যার। জি স্যার।
প্রথম আসেন 20.8, একটা একটা করে আসি। 20.8 জন্য যদি আসি, এখানে দেখেন এই বরাবর 20.8 যান। 20.8 মানে এটা যেখানে কার্সার রাখছে, জি স্যার। এই লাইন বরাবর আগাচ্ছি, অন্য কোনো লাইন না, এই লাইন বরাবর আগাচ্ছি। এই কে জি স্যার। ভ্যালু 150 কোথায়? এই 150-তে আসছি। জি স্যার। দেখেন 150-তে কাট করছে, জি স্যার। করলে সোজা উপরের দিকে যাবেন। এই যে দেখেন এখানে উপরের দিকে গেছে, সোজা উপরের দিকে যাবেন। জি স্যার। আমার থিকনেস কত? এটা 7 হচ্ছে ইঞ্চি সেভেন স্যার। পয়েন্ট ফাইভ এটা হচ্ছে 8.5, মাঝখানেরটা মাঝখানে কত? 7। 7। এই 7-এ যেখানে কাট করছে তার করসপন্ডিং অ্যাজ ভ্যালুটা, এই যে অ্যাজ ভ্যালু নিয়ে নেবেন। কত আসে দেখেন, আমি একটা একটা দেখাই দিই। 18-20 এই করলাম, এই স্যার। 150-তে গেলাম, সোজা আসলাম, সোজা স্যার আসলে 250 প্রায় থেকে বেশি স্যার একটু। 250-এর একটু বেশি, জি স্যার। ঠিক না? জি স্যার। ঠিক স্যার। জি হ্যাঁ, স্যার। এই দেখেন 250 বা 290 কাছাকাছি লিখছে, জি ঠিক স্যার। আছে। হ্যাঁ স্যার। আপনি 270-ও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাইলে জি আমি স্যার। এই এস পেয়ে গেলাম। এই এস কে 650 দিয়ে ভাগ করলে কত আসে? 0.45 আসে কিনা দেখেন। এস কে 290 রে 650 দিয়ে ভাগ করলে 0.45 আসে কিনা। জি স্যার। 0.45 আর স্যার। উপরেরটা দেখেন 435 কে 650 দিয়ে ভাগ করলে 0.67 আসে কিনা। জি স্যার। 0.66 মানে 67 স্যার। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি কি বলেছিলাম? 0.5-এর নিচে যদি আসে সেগুলি সেগুলাকে ধরা যাবে না ইনফিনিটি। স্যার। দেখেন, দেখেন ইনফিনিটি স্যার। ইনফিনিটি, 48 ইনফিনিটি, 0.5 ইনফিনিটি লিখছে, জি স্যার। বাকিগুলির কিন্তু লেখে নাই। না স্যার। কিভাবে ক্যালকুলেশন করেছে? এইখানে দেখেন, এই দেখেন এন অ্যালাউয়েবল কি করছে, এন অ্যালাউয়েবল ক্যালকুলেশন করছে 767 লিখছে, জি স্যার। প্লাস টেবিল। টেবিল কোথায়? আসেন, ঠিক আছে, জি স্যার। ঠিক আছে স্যার। এখানে টেবিল দেখেন, দেখেন আমার কত কত আসছে। পয়েন্ট একটা সিক্স সেভেন আমি স্যার। দুই তিনটা দেখাই। আমার এখানে কত আসছে? পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স সেভেন পয়েন্ট সিক্স ফোর ফোর ফাইভ জিরো জিরো লিখছি। জি দেখেন স্যার। 0.67 কত আসছে? ফোর ফোর ফাইভ ফাইভ ডাবল জিরো জি স্যার। ঠিক আছে। জি স্যার। জি তারপর জি স্যার। স্যার। আরো একটা দেখাই, এই কত দেখাবো? স্যার পয়েন্ট টেন্ডনের একটা সিক্স দেখি স্যার। হ্যাঁ, স্যার টেন্ডনের একটা দেখি। টেন্ডনের এই যে 0.6 দেখেন, পয়েন্ট ফাইভ ওকে ফোর স্যার। দেখেন, 0.54 দেখেন, 0.54, 0.54-এ 1800000। 1,80,000। জি স্যার। হ্যাঁ, আর 0.6-এ দেখেন কত আসছে? 32,000, 32,000 স্যার। 32,000 লেখেন, 32। ওরা দেখছে কিনা। জি স্যার। জি স্যার। ক্যালকুলেশন শেষ। শেষ স্যার। জি স্যার। তাইলে আমি এফ ক্যালকুলেশন করতেছি কি, এন অ্যাকচুয়াল ডিভাইড বাই এন অ্যালাউয়েবল। এন অ্যালাউয়েবল। অ্যাকচুয়াল পেয়েছেন, এন অ্যাকচুয়াল দেখেন পেয়েছেন এইট জি স্যার। সেভেন এইট সিক্স সেভেন্টি সিক্স আর এটারে 4500। এই দুটারে ভাগ করে 100 দিয়ে গুণ করেন, কত আসে দেখেন। 19%। আসে19.4 কি স্যার। না? জি স্যার। জি স্যার আসছে। আসে স্যার। হ্যাঁ স্যার। তাইলে দেখেন এগুলি সব যোগ করলে 96% আসছে, যেটা 100-র কাছাকাছি। এটা যদি 90 আসে তাইলে হবে না ডিজাইন।
কেন হবে না? ইকোনমিক্যাল ডিজাইন হবে না। ইঞ্জিনিয়াররা দুটো জিনিস ডিজাইনে কনফার্ম করে, একটা হলো ইকোনমিক্যাল ডিজাইন, আরেকটা হলো স্যার। সাস্টেনেবল বা যেটা সাস্টেইন ডিউরেবল ডিজাইন। ডিজাইন ডিউরেবল হইতে হবে, ডিজাইন ইকোনমিক্যাল হইতে হবে। যদি 90% আসে তাইলে সেটা হয়ে যাবে নন ইকোনমিক্যাল বা আন ইকোনমিক্যাল ডিজাইন। আর যদি এটা 100% তাহলে তো ডিজাইন হইলই না, ওইটা ডিউরেবলই হবে না। বুঝাইতে জি স্যার। পারছি? জি স্যার। যত বুঝাইতে পারছি? 100 জি স্যার, যত মানে বেশি রাখা যায় স্যার। যত বেশি না, 100-র কাছাকাছি রাখতে হবে। জি স্যার। যে 98% মানে থিকনেস 6.9 রাখলো, রাইখা এটা 99% আসলো, তার ডিজাইন আরো ইকোনমিক্যাল। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এইবার তাইলে কিভাবে পিসিএ মেথড করে সেটা বুঝলেন। জি স্যার। এইবার সেম অঙ্ক অ্যাস্টো মেথডে করলে দেখেন থিকনেস আসে কত। 7 ধরে ডিজাইন করেছি, 7 জি ধরে স্যার। ডিজাইন করলে হয় না, ডি আসে 6.5 ইঞ্চি, কম আসে। জি স্যার, কম ঠিক আসছে স্যার। আছে, তো কম আসলে একটু হলো আমরা সেফ সাইডে থাকি না। অ্যাস্টো মেথডটা আপনাদের ক্লাসে করিয়েছে, সেই জন্য আমি ওটা ডিটেল যাই না। এটা মোটামুটি। আর অ্যাস্টো মেথডের আরেকটা বড় প্রবলেম হলো অ্যাস্টো মেথডে কয়টা ফ্যাক্টর আছে, জে ভ্যালু, তারপর এগুলি জে ভ্যালু তো হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড। আমেরিকা যা বলে দিচ্ছে জে ভ্যালু আমরা সেটা বসাই। কেন জি আমরা স্যার। আমাদের দেশের সয়েল, আমাদের দেশের এনভায়রনমেন্ট আমেরিকান এনভায়রনমেন্টের সাথে তো এক না, তাইলে আমি ওই ওদের ফ্যাক্টরটা নিচ্ছি কেন? যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.35 নিচ্ছি, এটা তো ওরা বলছে 0.35 নিতে, আমারটাও কি 0.35 হবে? না স্যার, কিছু তো চেঞ্জ আসবে স্যার। তো সেই জন্য অ্যাস্ট্রো মেথডে করলে আমাদের রিজিড পিগমেন্টের ডিজাইনটা পারফেক্ট হয় না বলে পিসিএ মেথডে করে। জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার? এই আমি এটা পাঠিয়ে দেব, আর জি স্যার, যদি ক্লিয়ার স্যার। দেখাইতে চান আমি বলতে পারি। স্যার একবার বলে দেন স্যার, কিছুটা হালকার উপর স্যার। ঠিক আছে, ওই আগের মতোই আমাকে ভ্যাকেল এগুলি দিয়ে দিচ্ছে, জি স্যার। সেগুলিকে আমি যেহেতু ডিজাইন করছি, তো আমরা পিসিএ আমরা কি করি, সার্ভিসিবিলিটি ইন্ডেক্স বের করি। সার্ভিসিবিলিটি ইন্ডেক্স একদম নতুন রাস্তার হয় 2.5, সেটা ধরলাম। ওকে, প্রথম আমরা কি করতেছি, ওইভাবেই আমরা সবকিছু কাউন্ট কাউন্ট করে আমরা জি স্যার। প্রথম W18 ক্যালকুলেশন করছি। W18 কি জিনিস? ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সিয়াল লোড, লোড স্যার। যেটা আমরা ফ্লেক্সুরাল ফ্র্যাগমেন্টে দেখেছি যেইভাবে করি, এখানেও সেইভাবেই করেছে। জি ক্লিয়ার? স্যার, ক্লিয়ার স্যার। সেটা করে কত আসছে দেখেন, 560 কিপস আসছে। এটারে যদি পিসিআই নেন, এটারে 1000 দিয়ে গুণ করবেন, রাইট? জি স্যার। এখন ওয়ার্কিং স্ট্রেস আমার 650 ছিল কি মডুলাস অফ র্যাপচার, মডুলাস অফ র্যাপচার কত ছিল? 650 স্যার। 650। কিন্তু আমি যখন ওয়ার্কিং করি, আমরা যে WSSD মেথড করি না, WSD মেথড আর ইউএসডি মেথডের একটা তফাৎ কি হলো, আমরা ইউএসডি তে আলটিমেট ফেলিউরটা কনসিডার করি, আর ডাব্লিউএস এ ওয়ার্কিং স্ট্রেসটা কনসিডার করি। এইখানে ডিজাইন করা হয়েছে রিজিড পেগে ওয়ার্কিং স্ট্রেস মানে ডাব্লিউএসডি মেথডে। সেই জন্য ওই যে যেখানে ইল্ডিং স্ট্রেস সেটা 0.75 হয় দেখে 650 রে ইল্ডিং স্ট্রেস গুণ করে 487.5 পিএসএ নিয়ে আসছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আর কে ভ্যালু হচ্ছে 150।
এখন আসেন মনোগ্রাফ। মনোগ্রাফ হলো, আমরা থিকনেস ধরেছি 7, জি স্যার, সাত ঠিক আছে? ধরেছিল স্যার। হ্যাঁ, এই মনোগ্রাফ ইউজ করে, এই দেখেন, এই যে মনোগ্রাফের স্কেল আমার কত, 2.5। জি স্যার, টু টু পয়েন্ট ফাইভ পয়েন্ট স্যার। ফাইভ না? হ্যাঁ স্যার। তাহলে আমরা এই যে এখানে কি পেলাম, টোটাল টোটাল অ্যাক্সিয়াল লোড এক্সিয়াল পেলাম, লোড। সেটার করসপন্ডিং গিয়ে যে থিকনেসটা এখানে কাটিং করে, সেই থিকনেসটা আমি বের করব। এদিকে থাকতে আসবে মডুলাস অফ র্যাপচার বা ওয়ার্কিং, এখান থেকে এদিকেটা যোগ করবেন, আর এইদিকে থেকে এটা যোগ করে এখানে যে কাটিং করবে, সেই জিনিসটা এখানে থিকনেসটা পাবো। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। সেটা হবে, আমরা ব্যবহার করব কিন্তু 2.5 এরটা, কারণ আমরা ওইখানে দেখেন ওটা ওইখানে ধরে দেয়া আছে। নিচ্ছি 2 পয়েন্ট, হ্যাঁ দেওয়া আছে 2.5। আমরা এই মনোগ্রাফ ব্যবহার করব না, নিচেরটা করবো স্যার। টুলটা ব্যবহার করব না। জেনারেলি এই কাঠটা ব্যবহার করা রুরাল রোডের জন্য, আর এটা ব্যবহার করা হয় ন্যাশনাল হাইওয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, ক্লিয়ার? বুঝতে পারছি। হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। নিচেরটা 2.5 হলো ন্যাশনাল হাইওয়ের জন্য, উপরেরটা হচ্ছে রুরাল হাইওয়ের জন্য। ওকে স্যার। ক্লিয়ার? এইখান ক্লিয়ার থেকে স্যার। আমরা থিকনেসটা পাবো। এই থিকনেসটা পাইছে কত, সিক্স সিক্স পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। তাইলে ক্লিয়ার স্যার। রিসিভ, হ্যাঁ বলেন। জি স্যার, ক্লিয়ার স্যার। তাইলে আজকে আমরা 2 ধরনের ডিজাইন শিখলাম। পরে পিসিএ 22 মেথডের। তারিখ জি স্যার। আপনাদেরকে ওই কিভাবে রড ক্যালকুলেশন, এটা একটু দেখিয়ে দেব। ওকে কারণ স্যার। হলো, আমাদের মূল লক্ষ্য রড ক্যালকুলেশন না। রড ক্যালকুলেশন তো সহজে ফর্মুলা বসায় দিলেই হয়, তাও আপনারা দেখতে চাইছেন দেখে ওটা আমি দেখিয়ে দেবো। ওকে স্যার। ওকে, ওকে আজকে স্যার। এতটুকু থাকুক। জি স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, হ্যাঁ, আসসালামু ওকে, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আচ্ছা। আসসালাম।